নমস্কার, আমার নাম অসীম ভূঁইয়া। আবারও তোমাদেরকে আমার ভিডিওতে স্বাগত। আজকে আমি তোমাদের ভারতের নদ নদীসমূহ এটা আমি আলোচনা করব। কিন্তু আলোচনা করার আগে বলি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তাহলে চলো দেখা যাক কি ভারতের নদ নদীকে উৎস, প্রবাহ ও বৈশিষ্ট্য অনুসারে দুটি ভাগে ভাগ করা যায়। কি কি না, উত্তর ভারতের নদ নদীসমূহ এবং দক্ষিণ ভারতের নদ নদীসমূহ। তাহলে উত্তর ভারতের নদ নদীগুলির মধ্যে কোন কোন নদী রয়েছে? না সিন্ধু নদী, গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র নদী। আর দক্ষিণ ভারতের নদীগুলি কি কি রয়েছে? না মহানদী, ওকে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। আর একটা যেটা রয়েছে পশ্চিম বাহিনী নদী, অর্থাৎ এই নদীগুলি কি হয় না পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। কি কি নদী? নর্মদা নদী এবং তাপ্তি নদী। ওকে, এটা হচ্ছে ভারত। ভারতের এদিকে রয়েছে মানে যেটা পূর্ব দিক, সেই দিকে কি রয়েছে? পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর এবং এর পশ্চিমে রয়েছে কি আরব সাগর। ওকে, আর এদিকে রয়েছে পশ্চিম ঘাট পর্বত আর এদিকে রয়েছে পূর্ব ঘাট পর্বত। ওকে, তাহলে প্রথমে যেটা রয়েছে উত্তর ভারতের নদ নদী। আর ভারতের যে উত্তরে যে নদ নদীগুলি সাধারণত কি হয় কোনো হিমবাহ থেকে অর্থাৎ বরফ গোলা জলে পুষ্ট, তাই এগুলি কিন্তু নিত্যবহ নদী। আর দক্ষিণ ভারতের যে নদ নদীগুলি রয়েছে সাধারণত বেশিরভাগ কি হয় ভারতের মধ্যভূমি থেকে, মানে মাঝখানের যে উচ্চভূমি রয়েছে সেই মধ্যভূমি থেকে বা মাঝখানের ভূমি থেকে সৃষ্টি হয়েছে, কোনো মালভূমি বা কোনো উঁচু কোনো পাহাড় থেকে। ওকে, দক্ষিণ ভারতের নদ নদীগুলি। তাহলে প্রথমে যেটা রয়েছে সিন্ধু নদী। এই সিন্ধু নদী আর ব্রহ্মপুত্র নদীর কথা বলি। এখানে কৈলাস বলে একটা পর্বত রয়েছে, তার কাছে রয়েছে মানস সরোবর অর্থাৎ মানস হ্রদ। সেই মানস হ্রদের যে মানে সরোবরের যে জলটা কোথা থেকে আসে না এখানে একটা হিমবাহ রয়েছে চেমায়ুংদুং হিমবাহ। সেই চেমায়ুংদুং হিমবাহ মানে বরফটা যখন গলে যায় তখন তার জল কি হয়, জল সাধারণত ভূমির ঢাল অনুসারে অবনমিত অংশে জমা হয় এবং অবনমিত অংশে অর্থাৎ মানস সরোবর রয়েছে তার কাছে, সেই মানস সরোবরে জল জমা হয় এবং মানস সরোবরে জল যখন ভর্তি হয়ে যায় তখন কি হয়, সেই মানস সরোবর থেকে জল উপচে বিভিন্ন দিকে প্রবাহিত হয়। একটা প্রবাহ যেটা হচ্ছে সিন্ধু নদী নামে কি হয় ভারতের জম্মু কাশ্মীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে গিয়ে আরব সাগরে পতিত হয়েছে। এর বিস্তার 2885 কিমি এবং ভারতে এর বিস্তার 709 কিমি। আরেকটা যেটা রয়েছে এই মানস সরোবর থেকে চেমাংদুং গ্লেশিয়ার রয়েছে, সেটা থেকে কি হয় না তিব্বতের সাংপো নদী নামে প্রবাহিত হয়েছে এবং অরুণাচল প্রদেশের দিহং নদী নামে প্রবাহিত হয়ে ভারতে কি অরুণাচল প্রদেশের পরে একে ব্রহ্মপুত্র নদী নামে পরিচিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে এর নাম কি হয়েছে? যমুনা। কি হয়েছে? যমুনা। আছে এখানে রয়েছে উত্তরাখণ্ড। সেই উত্তরাখণ্ডে বিভিন্ন রকমের হিমবাহ বা গ্লেশিয়ার রয়েছে, তার মধ্যে একটা রয়েছে গঙ্গোত্রী হিমবাহ। সেই গঙ্গোত্রী হিমবাহ থেকে অলকানন্দা আর হচ্ছে ভাগীরথী নামে দুটি জলধারা মিলিত হয়ে কি হয় না গঙ্গা নামে প্রবাহিত হয়েছে এবং তার সঙ্গে কি হয় না এখানে যমুনেত্রী বলে একটা হিমবাহ রয়েছে, সেখান থেকে যমুনা নদী এই গঙ্গা নদীর সঙ্গে যুক্ত হয়েছে। কোথায় না এলাহাবাদে যুক্ত হয়েছে। তারপরে কি হয়েছে না গঙ্গা নদী প্রবাহিত হয়েছে কোন কোন রাজ্যের মধ্য দিয়ে না উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড আর যে পশ্চিমবঙ্গ। ওকে, বিহার আর পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে কি হয় না গঙ্গা নদীতে একটা বাঁধ করা হয়েছে যার নাম হচ্ছে ফারাক্কা ব্যারেজ। সেই ফারাক্কা ব্যারেজে কি হয় গঙ্গা নদী দুটি শাখা বিভক্ত হয়ে যায়। একটি শাখা আছে হুগলি নদী নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে হয়ে বঙ্গোপসাগরে পড়েছে, আর যেটা প্রধান শাখা সেটা ভাগীরথী, সেটা হচ্ছে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে কি নামে প্রবেশ করেছে? পদ্মা নদী নামে। তাহলে গঙ্গা নদী বাংলাদেশে পদ্মা নামে আর ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের যমুনা নামে। যমুনা, এই পদ্মা আর যমুনার মিলিত প্রবাহ হচ্ছে মেঘনা নামে, তারপরে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর এই যে হুগলি নদী রয়েছে এই হুগলি নদীতে একটি নদী মিশেছে। কোন নদী? দামোদর নদী। এই দামোদর নদীকে কি বলা হয় পশ্চিমবঙ্গে? দুঃখের নদী বলা হয়। ওকে, তার আগে বলে নেই এখানে রয়েছে কি
না ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ বলে দুটি রাজ্য রয়েছে পাশাপাশি। সেই ঝাড়খণ্ড একটি মালভূমি রয়েছে, তার নাম হচ্ছে ছোটনাগপুর মালভূমি। সেই ছোটনাগপুর মালভূমির সম্বন্ধে একটু আইডিয়া বা কনসেপ্ট তোমাদের দিয়ে দিই। এটা হচ্ছে মনে করো ছোটনাগপুর মালভূমি। এই ছোটনাগপুর মালভূমিকে দুটি ভাগে বিভক্ত করেছে দামোদর নদী। ওকে, এই ছোটনাগপুর যেটা মাঝখানে কি রয়েছে দামোদর নদী, এই দামোদর নদী ছোটনাগপুরকে দুটি খণ্ডে বিভক্ত করেছে। উত্তরে হচ্ছে হাজারিবাগ, দক্ষিণে রয়েছে রাঁচি। আর এই রাঁচি যেটা ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি, সেখান থেকে আরেকটা নদী সৃষ্টি হচ্ছে যার নাম হচ্ছে সুবর্ণরেখা নদী। তাহলে এটা হচ্ছে আমার দামোদর নদী। দামোদর নদী হুগলি নদীতে মিশেছে, তারপরে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর এখান থেকে আরেকটা নদী সৃষ্টি হয়েছে যার নাম সুবর্ণরেখা নদী। ওকে, সেটা কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে এটা ছোটনাগপুর মালভূমি। এটা রয়েছে ছত্তিশগড় আর উড়িষ্যার সীমারেখায় রয়েছে দণ্ডকারণ্য মালভূমি। সেই দণ্ডকারণ্য মালভূমি সম্বন্ধে একটা আইডিয়া বা কনসেপ্ট তোমাদের দিয়ে দিই। এই দণ্ডকারণ্য মালভূমি থেকে কি নদী সৃষ্টি হয়েছে? মহানদী সৃষ্টি হয়েছে। ওকে, এই দণ্ডকারণ্য মালভূমির উত্তরে আর ছোটনাগপুর মালভূমির দক্ষিণে একটা সমতল ভূভাগে রয়েছে, যেটা হচ্ছে মহানদী বেসিন অঞ্চল বলা হয়। ওকে, এই মহানদী বেসিন অঞ্চলে কি হয় না, পর্যাপ্ত পরিমাণে ধান চাষে অনুকূল। অর্থাৎ এক সমতল ভূভাগ, মানে ধান চাষ করার সময় যেমনভাবে সমতল ভূভাগ থাকে ঠিক সেমনভাবে সমতল ভূভাগ রয়েছে। একে বলা হয় মহানদী বেসিন। ওকে, সেই বেসিন অঞ্চলে কি হয় না, প্রচুর পরিমাণে ধান চাষের পক্ষে উন্নত। তাই ছত্তিশগড়কে বলা হয় ধানের ভান্ডার নামে পরিচিত। ওকে, এই মহানদীর বিস্তার কত? 900-890 কিমি, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ওকে, তারপরে যেটা রয়েছে এদিকে কি রয়েছে না, এদিকে রয়েছে নর্মদা নদী আর তাপ্তি নদী। তার মাঝখানে কি পর্বত রয়েছে? সাতপুরা পর্বত। সাতপুরা পর্বত কিন্তু একটা স্তূপ পর্বতের উদাহরণ। সাধারণত স্তূপ পর্বত কি না, কোনো শিলা খণ্ডে ফাটল দুটি ধরো চ্যুতি হয়ে গেছে, চ্যুতি বরাবর শিলাস্তর যদি উপরে উঠে যায় তখন তাকে বলা হয় স্তূপ পর্বত। ওকে, আর এই সাতপুরা পর্বত কিন্তু একটা স্তূপ পর্বতের উদাহরণ। অর্থাৎ এটা ধরো সাতপুরা পর্বত, এই সাতপুরা পর্বতের কি হয় না, কি দুটি নদী সৃষ্টি হয়েছে, মানে দুটি নদী প্রবাহিত হয়েছে এই পর্বতকে কেটে। একটি হচ্ছে নর্মদা নদী আর একটা তাপ্তি নদী। এই নদীকে কি হয়, কেটে প্রবাহিত হয়েছে, তাই মাঝখানে অংশটা উঁচু হয়ে অবস্থান করে আছে। ওকে, তাই একে স্তূপ পর্বত বলা হয়। তাহলে সাতপুরা পর্বত একটা স্তূপ পর্বতের উদাহরণ। এদিকে রয়েছে কিন্তু বিন্ধ্য পর্বত। ওকে, বিন্ধ্য পর্বত, নর্মদা নদী, সাতপুরা পর্বত আর তাপ্তি নদী। ওকে, এই সাতপুরা পর্বত কিন্তু পশ্চিম থেকে পূর্বে তিনটি ভাগে বিভক্ত। কি কি? একটা হচ্ছে রাজপিপলা, একটা এদিকে পোর্শনটা ভালো করে দেখলে বুঝে যাবে যে রাজপিপলা, মহাদেব আর হচ্ছে মহাকাল। ওকে, এই সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। সেটা কোথায় রয়েছে? এই মহাদেব যে পর্বতটা রয়েছে, এই মহাদেব পর্বতে রয়েছে সর্বোচ্চ শৃঙ্গটি সাতপুরা পর্বতের ধূপগড়। সেই ধূপগড়, ওকে, ধূপগড়ে রয়েছে। তার সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। সেটা হচ্ছে মহাদেব পর্বতে রয়েছে। ওকে, এই মহাদেব পর্বতের একটি পর্বত শৃঙ্গ রয়েছে যেটা হচ্ছে মুলতাই। সেই মুলতাই থেকে তাপ্তি নদী সৃষ্টি হয়ে কোথায় পড়েছে? এই গুজরাটের খাম্বাদ উপসাগরে পড়েছে। আর এই যে যেটা সাতপুরা পর্বতে আর একটি যেটা পর্বত রয়েছে যেটা হচ্ছে মহাকাল। সাতপুরা পর্বত পশ্চিম থেকে পূর্বে তিনটি শাখায় বিভক্ত: রাজপিপলা, মহাদেব আর হচ্ছে মহাকাল। এই রাজপিপলাটি গুজরাট আর যে মহারাষ্ট্রের মাঝখানে রয়েছে, কিন্তু মহাদেব আর মহাকাল হচ্ছে মধ্যপ্রদেশে রয়েছে। এই মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক। সেই অমরকণ্টক থেকে একটি নদী যেটা হচ্ছে নর্মদা নদী, সেটা সৃষ্টি হয়েছে। আর একটা নদী সোন নদী, যেটা গঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে। ওকে, তারপর যেটা রয়েছে এই যে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। ওকে, এদিকে রয়েছে এই নর্মদা নদী থেকে কন্যাকুমারী পর্যন্ত রয়েছে পশ্চিমঘাট পর্বত। এই পশ্চিমঘাট পর্বত বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। পশ্চিমঘাট পর্বতকে মহারাষ্ট্রে কি বলা হয়? সহ্যাদ্রি বলা হয়। কি বলা হয়? সহ্যাদ্রি। সহ্যাদ্রি বলা হয়, ঠিক আছে।
এই উত্তর সহ্যাদ্রির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কলসুবাই। কি? কলসুবাই। সেই কলসুবাই কোথায় রয়েছে? মহারাষ্ট্রে রয়েছে। এই কলসুবাইয়ের দক্ষিণে রয়েছে মহাবালেশ্বর। এই মহাবালেশ্বর চটি থেকে মানে মহাবালেশ্বর পর্বত শৃঙ্গ থেকে কৃষ্ণা নদীর সৃষ্টি হয়েছে। ওকে, যার দৈর্ঘ্য 1290 কিমি। আরেকটা যেটা রয়েছে মহারাষ্ট্রে, এই যে ত্রিম্বকেশ্বর রয়েছে, ত্রিম্বকেশ্বর থেকে গোদাবরী নদীর সৃষ্টি হয়েছে। কি রয়েছে? ত্রিম্বকেশ্বর। ত্রিম্বকেশ্বর ত্রিম্বকেশ্বর পর্বত থেকে গোদাবরী নদীর সৃষ্টি হয়েছে। দক্ষিণ ভারতের বৃহত্তম নদীর নাম কি? গোদাবরী। 1450 কিমি। আরেকটা রয়েছে এই যে পশ্চিমঘাট পর্বত, কর্ণাটকে দুটি পর্বত রয়েছে। পশ্চিমঘাট পর্বতে দুটি পর্বত শৃঙ্গ রয়েছে। একটি রয়েছে কুদ্রেমুখ আর একটা রয়েছে ব্রহ্মগিরি। একটি কি রয়েছে? কুদ্রেমুখ। মানে কর্ণাটকে পশ্চিমঘাট পর্বতে দুটি পর্বত শৃঙ্গ রয়েছে, একটি হচ্ছে কুদ্রেমুখ আর একটা হচ্ছে ব্রহ্মগিরি। এই ব্রহ্মগিরি থেকে সৃষ্টি হয়ে কর্ণাটক হয়ে তামিলনাড়ুর মধ্য দিয়ে হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। কি নদী? কাবেরী নদী। 7,760 কিমি। ওকে, তাহলে আশা করি তোমাদের ভারতের নদ নদীর সম্পর্কে যে উৎপত্তি এবং পতনস্থল সম্পর্কে যে বললাম আমি, আশা করি তোমাদের ভালো লেগেছে এবং আশা করি তোমরা পর্যাপ্ত পরিমাণে ডেটা বা তথ্য কালেকশন করতে পেরেছো আমার এই ভিডিওটি থেকে। অবশ্যই এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ এবং অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে।